রাতের পর সকালেও চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ৮টি হলের শেষ, বাকি ১৩টি। ম্যানুয়ালি গণনায় ফল ঘোষণায় দেরি। বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ কমার আশা। জলাশয় ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা। জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ। এবং এশিয়া কাপে শুভ সূচনা টাইগারদের। বড় ব্যবধানে হারালো হংকংকে ক্যারিয়ারের ১৫তম অর্ধশতক লিটন দাসের। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছি শরীফ রওশন। এখন পর্যন্ত জাকসু নির্বাচনে ৮টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে আরও ১৩টি হলের গণনা। রাত পেরিয়ে সকালেও নির্বাচন কমিশন কার্যালয়ে চলছে ভোট গণনা। ম্যানুয়ালি গণনা হওয়ায় ফল ঘোষণাতেও দেরি হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। সিফাত, 10টা 20 থেকে ভোট গণনা শুরু হয়েছে। রাত পেরিয়ে সকাল হয়েছে, 9 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ভোট গণনা অনেকগুলো হলেরই বাকি আছে। সবশেষ কি পরিস্থিতি দেখছেন? কখন নাগাদ হলগুলোর ফলাফল ঘোষণা হতে পারে? এটি আসলে এখানে যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারাও জানেন না, এবং তারা ঠিক কি গতিতে আগাচ্ছেন এবং কখন গিয়ে সেটি শেষ হবে সেটিরও কোনো সদুত্তর নেই তাদের কাছে। কারণ তাদের প্রথমত প্রস্তুতি ছিল এটি ওয়েবার মেশিনের মাধ্যমেই আসলে ফল গণনা করা হবে, কিন্তু সেটি আমরা কিন্তু দেখছি না। বিতর্কের কারণে পরবর্তীতে তারা ম্যানুয়ালি করার সিদ্ধান্ত নেয় এবং হাতে হাতেই করছেন তারা, এবং খুব ধীর গতিতে আমরা দেখছি করছেন। জনবল যে খুব বেশি নিয়োগ করেছেন এক্ষেত্রে সেটিও বলা যাচ্ছে না। একবারে পরীক্ষার খাতা দেখার মতো করেই, যেহেতু এটি গুরুত্বপূর্ণ বেশ, তারপরেও আমরা যেটি দেখছি যে আরও বেশ হয়তো জনবল নিয়োগ করা যেত আমাদের খালি চোখে যেটি মনে হচ্ছে, কিন্তু তাদের হয়তো সীমাবদ্ধতার কারণে তারা সেটি পারছেন না, কিংবা নিয়ম কানুনও হয়তো থাকতে পারেন। তবে আমরা যেটি দেখছি এটি আসলে 10 ঘন্টা পার হয়ে গেছে, মাত্র ৮,০০০-এর কাছাকাছি ভোট গণনার ক্ষেত্রে। সেক্ষেত্রে ৮,০০০-এর পৌঁছাতে যে আরও কত ঘন্টা লাগবে, কারণ আমরা এখন পর্যন্ত 21টি হলের মধ্যে আপনি যেটি বলছিলেন 8টি শেষ হয়েছে, আরও 4টি হাতে নিয়েছে তারা, অর্থাৎ প্রায় 10টির মতো শেষ হয়েছে। তো সেক্ষেত্রে এই জাকসু নির্বাচন কমিশন যে কার্যালয়টি রয়েছে সেখানে আমরা যেটি দেখছি যে আপনিও এই ক্যামেরার চোখে দেখতে পাবেন যে টেবিলগুলোতে শুরুতে কিন্তু আরও কম জনবল ছিল, এখন কিছুটা আরও একটি টেবিল বাড়ানো হয়েছে। তারা হয়তো উপলব্ধি করেছেন যে এই দীর্ঘতিতে চললে অনন্তকালও চলতে পারে, এবং একটি নির্বাচন যেটি জাতীয় নির্বাচন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনে, সেক্ষেত্রে সবচেয়ে বড় যে অভিযোগটি যেই যারা প্রার্থী ছিলেন তাদের পক্ষ থেকে উঠেছে সেটি হচ্ছে এই যারা নির্বাচন আয়োজন করেছে জাকসু, তাদের দুর্বলতা, তাদের নানা সীমাবদ্ধতা সেগুলো নিয়ে উঠেছে। আমরা কিন্তু এখনও সেটি দেখছি, তাদের নানা সীমাবদ্ধতা দেখছি, যার কারণে এমন সময়ক্ষেপণ হয়তো হতে পারে। আমরা গতকাল রাত 10টার দিকে ভোট গ্রহণ শেষ হয় 5টায় 20টি হলে, আরেকটি হলে শেষ হয় সন্ধ্যা 7টায়, তারপরে রাত 10টায় আমরা দেখি যে ভোট গণনা শুরু হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, মীর মোশাররফ হোসেন হল দিয়ে শুরু হয়, তারপর আফম ও কামাল উদ্দিন হল, জাহানা ইমাম হল, এভাবে এখন পর্যন্ত যে 8টির কথা আপনি বলছিলেন সেই 8টির শেষ হয়েছে। কাজী নজরুল ইসলামের কথা, মাওলানা ভাসানী, রোকেয়া এবং 10 নং হল যেটি বঙ্গবন্ধু হল নামে পরিচিত। তো এই যে হলগুলো সেটি আসলে এখন পর্যন্ত 21টি হল শেষ হতে কতক্ষণ লাগবে সেটি তারা এখন পর্যন্ত জানেন না। এদিকে জানেন যে
নির্বাচন বর্জন করেছে ছাত্রদল, বাম সংগঠন, তিনটি তাদের যে প্যানেল রয়েছে সেটি। তো সেক্ষেত্রে আবার আমরা দেখেছি যে স্বতন্ত্র কয়েকজন প্রার্থীকেও সেটি আসলে এই নির্বাচন বর্জন করতে মধ্যরাতে বাচ্চা সমর্থিত তাদের যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে তারা কথা বলেছেন এবং তারা সেখানে আসলে এই যে কথাগুলো বলেছেন যে জাকসু নির্বাচন বাতিল করার হীন উদ্দেশ্যে ও ভোটারদের অনাগ্রহ তৈরির জন্যই পরিকল্পিতভাবে জাবি প্রশাসন সুষ্ঠু নির্বাচনের যথাযথ প্রস্তুতি নেয়নি এবং তারা যে প্রস্তুতির ঘাটতি ছিল সেটি আসলে এমন কোনো প্রার্থী নেই কিংবা ভোটাররা সকলে এটির সাথে আসলে একমত হয়েছেন এবং এটি সকলে বারংবারই বলেছেন যে তাদের পূর্ব প্রস্তুতি একেবারে ঘাটতি ছিল। ডোপ টেস্টের বিষয়টি তো একেবারে স্পষ্ট ছিল যে ডোপ টেস্ট নির্বাচনের একদিন আগে এবং সেটি ফলাফল ঘোষণা করেনি এবং কেউ কেউ তো এই নিয়েও প্রশ্ন তুলছে যে সব প্রার্থী ডোপ টেস্ট করেছে কিনা, আর সেটিও প্রশাসন থেকে জানানো হয়নি এবং ফলাফল ঘোষণার দিকে যাচ্ছে তারপরেও কিন্তু সেটি জানা যায়নি যে আসলে ডোপ টেস্টে কেউ উত্তীর্ণ হয়েছে কিনা। এইসব বিষয় নিয়ে আসলে আলোচনা চলছে। অন্যদিকে যারা বর্জন করেছেন তারা তাদের জায়গায় অনড় রয়েছে, তারা বলছে নানা অবস্থাপনা কারচুপি হয়েছে এবং সেটির জন্য তারা এই ভোট বর্জন করেছেন এবং তিনজন শিক্ষকের কথা বলছিলাম আমরা গতকালই, তারা দায়িত্বে ছিলেন, সেই দিকে এসে তারাও দায়িত্ব থেকে সরে গেলেন এবং তারা বললেন যে তারাও বর্জন করেছে। তারাও যে অসঙ্গতির কথা বলছেন যে অমোচনীয় কালি সেটি আসলে কার্যকর ছিল না, সেটি মোছানো সম্ভব ছিল, অর্থাৎ সেখানেও আসলে কেউ চাইলে মুছে আবারও ভোট দেওয়ার বিষয়টি এবং একটি হলে প্রায় 150-র মতো ছবি ছাড়া ভোটার লিস্টে তালিকা ছিল যারা ভোট দিয়েছেন। তো তাদের ছবি না থাকার কারণে তারা চাইলে আবার ভোট দিতে পারতেন কিংবা নতুন ভোটার লিস্টের মাধ্যমে সেই কারচুপির একটি সুযোগ ছিল। একটি ছাত্রী হলে কারচুপির প্রশ্ন উঠেছে, তারপরেই বিদ্যুৎ বিভ্রান্তের সময় সবগুলো হলে যেতে একসাথে বিদ্যুৎ বিভ্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কিছুটা অসুবিধা হয়েছিল। তখন আমি যে হলে ছিলাম সেখানে আমরা দেখেছি যে ফ্ল্যাশ লাইট দিয়ে মোবাইলের রিটার্নিং কর্মকর্তা এবং তার সাথে যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন সহযোগীরা তারা ফ্ল্যাশ লাইট দিয়ে আসলে শিক্ষার্থীদেরকে এই অন্ধকারচ্ছন্ন অবস্থায় ভোট দেওয়ার জন্য সহযোগিতা করছিলেন। তবে দুই একটি হলে এই সময়ের অভিযোগ উঠেছে যে এই সময় কারচুপি হয়েছে এবং একটি ছাত্রী হলে এরকম কারচুপির অভিযোগ এনে পরবর্তীতে সেখানে ছাত্র দল এবং পরবর্তীতে শিবিরও সেখানে গিয়ে হট্টগোল করে। অর্থাৎ এই যে প্রধান যে প্যানেলগুলো রয়েছে যেটিকে তুলনামূলক বলা হচ্ছে শক্তিশালী প্যানেল, তারা নিজেদের মধ্যে আসলে বলা যায় কথার যে যুদ্ধ, অভিযোগ পাল্টা অভিযোগ সেটি কিন্তু আমরা দিনভর দেখেছি এবং শেষ মুহূর্তে নির্বাচনের ঘণ্টাখানেক আগে ছাত্রদল মনোনীত প্যানেল তারা আসলে বর্জন করে এবং পরবর্তীতে আমরা দেখতে পারি আগে থেকে বিভক্ত হওয়া বাম সংগঠনের তিনটি প্যানেল তারাও সেটির সাথে সায় দিয়ে প্রায় একই ধরনের অভিযোগ এনে তারা সেখান থেকে নির্বাচন বর্জন করে কয়েকজন স্বতন্ত্র প্রার্থীকে আমরা দেখতে পাই এবং দেখছেন এখন পর্যন্ত এখানে যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন তারা আমরা প্রভোস্টকে দেখতে পাচ্ছি, তারা সেখানে নির্দেশনা দিচ্ছেন দ্রুত কাজ করার জন্য, কিন্তু এতক্ষণে এই যখন আমি কথা বলছি ততক্ষণে 10 ঘন্টা পেরিয়েছে। এই ভোট গণনা শুধুমাত্র দেখা যাচ্ছে শুরু করার জন্য এবং ভোট গণনা শেষ করতে পারেনি। আমরা যতটুকু খবর পেয়েছি প্রথমত হলগুলোর আসলে ভোট গণনা শেষ হবে এবং হল সংসদের যেই যারা প্রার্থীরা কারা বিজয়ী হয়েছেন, কারা আগামী বিপিজিএস এজিএস হচ্ছেন পুরুষ এবং নারী পদে সেটি জানা যাবে এবং পরবর্তীতে আসলে কেন্দ্রীয় ছাত্র সংগ্রহ যেটি জাকসু সেটিতে কারা আসলে বিপিজিএস এজিএস হচ্ছেন সে বিষয়ে জানা যাবে। আমরা কিন্তু সেই কালকে সকাল 8টার পর থেকে দেখছিলাম ভোট কেন্দ্রগুলোতে প্রস্তুতি, 9টায় ভোট শুরু হয়, বিকাল 5টায় গিয়ে সেটি শেষ হয়। তবে 2টি হলে শেষ হয়নি যেহেতু সেখানে
লম্বা লাইন ছিল, বিশেষ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, সেখানে আর 2 ঘন্টা দেরি হয়। এবং এই যে 21টি হল, সেই 21টি হলেই বলা যায় যে ভোট কাস্টিংয়ের যে হার, সেটি যদি আপনাকে একটু বলতে চাই, সেক্ষেত্রে আল-বিরুনি হল, যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম হল, পুরাতন হল, সেখানে মোট ভোটার 211 জন, যার মধ্যে ভোট দিয়েছেন 125 জন। কামাল উদ্দিন হল, মোট ভোটার 341, সেখানে ভোট দিয়েছেন 216 জন। মোশাররফ হোসেন হল, যেখানে ভোটার 487, ভোট কাস্ট হয়েছে 310। নওয়াব ফয়জুন্নেসা হল, মোট ভোটার যেখানে 287, আর সেখানে ভোট দিয়েছেন 138 জন। শহীদ সালাম বরকত হলে 303 জনের বিপরীতে 224 জন ভোট দিয়েছেন। মাওলানা ভাসানী হল, যেখানে 521 জনের বিপরীতে 384 জন ভোট দিয়েছেন। জাহানারা ইমাম হল, যেখানে 402 জন মোট ভোটার, সেখানে ভোট দিয়েছেন 247 জন। প্রীতিলতা হল, 402 জনের মধ্যে 250 জনই ভোট দিতে এসেছেন। বেগম খালেদা জিয়া হলে 417 জনের মধ্যে 249 জনই ভোট দিয়েছেন। এবং 10 নং হল, যেটি বঙ্গবন্ধু নামে পরিচিত পুরাতন হল, সেখানে 541 জন ভোটার ছিলেন, সেখানে 381 জন ভোটার ভোট দিয়েছেন। আমরা বঙ্গবন্ধু হলে বিকেলের দিকে গিয়েছিলাম, একেবারে শেষ দিকে, তখন আমরা কি ভিড় দেখেছি, যেটি সকালের দিকে ছিল না। অর্থাৎ ছেলেদের হলগুলোতে আমরা যেটি দেখেছি, দুপুরের পরে সেই ভিড়টি বেড়েছে, বিকেলে সবচেয়ে বেশি ভোটকাস্ট হয়েছে সময় হিসেব করলে। বেগম সুফিয়া কামাল হল 460, বিপরীতে 246 জন ভোট দিয়েছে। 13 নং ছাত্রী হল, যেটি সেখানে 532 জন ভোটারের মধ্যে 293 জন ভোটার কেন্দ্রে এসেছেন ভোট দিতে। 15 নং ছাত্রী হল, সেখানে 577 জনের বিপরীতে 350 জন ভোট দিতে গিয়েছিলেন। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, 358 জনের বিপরীতে 261 জন সেখানে ভোট দেন। রোকেয়া হলেই সবচেয়ে বেশি ভোটার দেখা যাচ্ছে, 957 জনের মধ্যে 680 জনই ভোট দিয়েছেন। ফজিলতুন্নেসা হলে 809 জনের বিপরীতে 489 জন ভোট দিয়েছেন। বীর প্রতীক তারামন বিবি হল, সেখানে 983 জন নারী শিক্ষার্থী ভোটার, তার মধ্যে 595 জন ভোট দিয়েছেন। 21 নং ছাত্র হল, যেটি একবারে সবশেষ যেটি নতুন হল হয়েছিল, তো সেখানে 746 জন ভোটার ছিলেন, 560 জন সেখানে ভোট দিয়েছেন। এবং যেটি বলছিলাম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, 993 জনের মধ্যে 715 জনই ভোট দিয়েছেন, এবং সেখানেই সবচেয়ে বেশি দেরি হয়েছে। নির্ধারিত সময় বিকেল 5টা পার হয়ে সন্ধ্যা 7টা পর্যন্ত সেখানে ভোটগ্রহণ চলে। তাজউদ্দিন আহমেদ হলে 914 জনের বিপরীতে 752 জন আসলে ভোট দিয়েছেন। সব মিলিয়ে আপনি জানেন 11,800 ভোটার, তার মধ্যে এখানে কাস্টিং হয়েছে প্রায় 8,000। এই 8,000 নিয়ে আসলে গণনা হবে, গণনা চলছে, 10 ঘন্টা পেরিয়েছে। আমরা এখন পর্যন্ত কোনো হলের, একটি নির্দিষ্ট হলেরও কোনো আসলে তথ্য আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি। আমি যেগুলো বলছিলাম সেগুলো অনানুষ্ঠানিকভাবে আমাদের একবারে এককভাবে তথ্য নিয়ে সেগুলো আসলে সংগ্রহ করা, কিন্তু কেন্দ্রীয়ভাবে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসেনি। এবং সেই সাথে আমরা ডাকসু নির্বাচনের সময় যেটি দেখেছি, হলগুলোতে আলাদা আলাদা করে হল সংসদ নির্বাচন এবং কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন সেটি আসলে ঘোষণা করা হয়, কিন্তু আমরা দেখছি ডাকসুতে আগে থেকে এমন সিদ্ধান্ত ছিল কিনা, নাকি উত্তেজনা বর্জন এইসব মিলিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত পাল্টানো হয়েছে সেটি আমরা জানি না। তবে আমরা যেটি দেখেছি যে হলগুলোতে কোনো ধরনের ঘোষণা করা হয়নি, সেখানে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তারা ভোট গ্রহণ শেষ হওয়ার পরে তারা ক্লোজড করেছেন, এবং সে সময় কোনো বাতিল, যাদের ভোট বাতিল হয়েছে দেখা সিগনেচার না দেওয়ার কারণে কিংবা অন্য কোনো কারণে ঠিকঠাক মতো টিকিট দিতে না পারার কারণে, এইসব কারণে অনেকের ভোট বাতিল হয়েছে। সেই ভোট বাতিলগুলো বাদ দিয়ে একেবারে নিখুঁত যেগুলো ভোট পড়েছে সেগুলোকে নিয়ে নির্বাচন কমিশন ভবনে নিয়ে আসা হয়েছে রাতেই। সব মিলিয়ে রাত 10টার মধ্যে নিয়ে আসা হয়েছে একে একে, এবং আমরা সামনে পিছনে
কঠোর নিরাপত্তা দেখতে পেয়েছি। পুলিশ, এপিবিএন, আনসার সদস্যরা এখনও ক্যাম্পাসে আছেন এবং রাতে ছাত্রদল একটি মিছিলও করেছে তাদের যে ভোট বর্জন করেছে এবং সেটি প্রতিবাদে তারা এখনও সজাগ রয়েছেন। এবং এই যে আমরা যেটি দেখছি জাকসু নির্বাচন গতকাল রাত বলা যায় 10:10 দিকে ভোট গ্রহণ শেষ করে এসে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হয়। প্রথমত যাচাই বাছাই করে আলাদা করা হয় হলগুলোতে, যেহেতু বিপিজিএস রয়েছে এরকম করে তারা নিজেদের মতো ক্যাটাগরি করে আসলে ভাগ করে তারপরে সেটি গণনা শুরু করে। এবং আমরা যেটি দেখেছি শুরুর আগে তারা কিছু নিয়ম কানুন রেখে যে কক্ষটিতে আমরা রয়েছি তার উপরের তলায় আমরা রয়েছি গণমাধ্যম কর্মীরা, নিচ তলায় মূলত যেখান থেকে আসলে আমরা ক্যামেরা চোখের থেকে দেখাচ্ছি তারা সেখানে গণনা করছে। নিরাপত্তার ভিতর থেকে আমরা আসলে দেখানোর চেষ্টা করছি এখানে কোনো প্রার্থীকে আসলে থাকার অনুমতি দেননি তারা, নিয়ম অনুসারে কোনো প্রার্থী এখানে নেই এবং তারা বলেছিলেন সতর্ক করেই কোনো প্রার্থী যদি এখানে ভোট গণনার পক্ষে থাকেন সেক্ষেত্রে তার প্রার্থীটা সে বিজয়ী হলো তাকে বিজয়ী ঘোষণা করা হবে এবং তিনি নিয়ম ভাঙার কারণে তাকে শাস্তির মুখোমুখিও হতে পারে। এবং সেক্ষেত্রে আমরা যেটি দেখেছি রিটার্নিং কর্মকর্তা, পোলিং এজেন্ট হলগুলোতে এবং সেই সাথে কেন্দ্রীয় সংসদে যারা পোলিং এজেন্ট রয়েছে তারা এই যে এখানে রয়েছেন এবং তাদের সামনে আসলে চলছে। তো শরীফ রওশন এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন কার্যালয় থেকে। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। শিল্প কারখানার ভারী যন্ত্রপাতি খালাসে অবশেষে বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ দুটোই অনেক কমবে বলে মনে করছেন শিল্প মালিকরা। সে সঙ্গে বিভিন্ন প্রকল্পের ভারী যন্ত্রপাতি আমদানি সহজ এবং ঝুঁকিমুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত হাজিরা শিউলির প্রতিবেদনে। প্রযুক্তির উন্নয়ন ও শিল্পের চাহিদা পূরণে দেশে গড়ে উঠছে নানা ধরনের শিল্প কারখানা। অবকাঠামো নির্মাণেও যুক্ত হচ্ছে নিত্য নতুন উপাদান। এক্ষেত্রে রড, সিমেন্ট, ইস্পাত, জাহাজ নির্মাণ, তেল পরিশোধন সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনে ও অবকাঠামো উন্নয়নে লাগে ভারী যন্ত্রপাতি, যা আমদানি হয় বিদেশ থেকে। অথচ চট্টগ্রাম বন্দরে ভারী কার্গো হ্যান্ডলিংয়ের জন্য নেই কোনো বিশেষায়িত জেটি। বর্তমানে নিউমোরিং কন্টেনার টার্মিনালের একটি জেটিতে ভারী যন্ত্রপাতি খালাস করা হলেও সেটি মূলত কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য নির্মিত। তাই খালাসের আগে বসাতে হয় বিশেষ প্লেট। এছাড়া 100 টনের উপরে কোনো কার্গো আসলে সেটি জেটিতে খালাস করা যায় না। এজন্য জেটির বাইরে ও বহির্নোঙরে বিশেষ ব্যবস্থায় সমতল বার্জে ভারী যন্ত্রপাতি খালাস করতে হয়, যা শুধু ঝুঁকিপূর্ণই নয়, ব্যয়বহুলও বটে। এই সংকট নিরসনে দীর্ঘদিন ধরে হেভি লিফট কার্গো জেটি নির্মাণের দাবি ছিল বন্দর ব্যবহারকারীদের। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি। এই বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি প্রতি বর্গমিটারে 5 টন ভার বহনের সক্ষম। প্রজেক্ট কার্গোগুলো বিশেষ করে আসে, সেগুলো হয়তো আমাদেরকে অনেক সময় ড্রাই ডক জেটিতে নামাতে হচ্ছে অথবা ওভারসাইড ডেলিভারি দিয়ে সেখান থেকে বার্জে করে সাইটে প্রেরণ করতে হচ্ছে। যদি নতুন ডিপো আসে ডেফিনেটলি সেটা আমাদের জন্য একটা অনেক পজিটিভ একটা সাইড। আমাদের রেগুলার যেই জাহাজগুলো আসছে সেগুলো করে আমরা হেভি লিফট কার্গোগুলো নিয়ে আসতে পারবো এবং চাইলেই সেই জেটিতে ট্রান্সফার করে কার্গোগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। ভারী কার্গোর বিশেষায়িত জেটি না থাকায় বর্তমানে অনেক যন্ত্রপাতি খুলে আলাদাভাবে আমদানি করতে হয়। বিশেষায়িত জেটি নির্মিত হলে থাকবে না এই সমস্যা। পতেঙ্গার লালদিয়ায় নির্মিত হবে 40 মিটার দৈর্ঘ্যের এই জেটি, যেখানে বিভিন্ন প্রকল্পের ভারী কার্গো নিয়ে ভিড়তে পারবে বড় জাহাজ, যা শিল্পায়নের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। এখানে পরিবহনের যে ট্রেলারের ক্ষমতা, তো সেরকম আমাদের লো বেড ট্রেলারের সংখ্যা কম। হেভি লিফট ক্রেন থাকবে
তখন এই মানে একটা মেশিন একসাথেই চলে আসতে পারবে কন্টেনারাইজ ছাড়া বাল্ক অবস্থায়। আনুষঙ্গিক সুবিধা সহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণে সম্প্রতি নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। এই জেটি নির্মাণে ব্যয় হবে প্রায় 30 কোটি টাকা। হাজারের শিউলি, এখন চট্টগ্রাম। মাগুরায় সরবরাহ ভালো থাকায় সব ধরনের মাছের দাম কিছুটা কমেছে, এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে মাগুরা পুরাতন বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, কোন মাছ কত দামে বিক্রি হচ্ছে, বিশেষ করে বাজারে ইলিশের দাম যারা স্বল্প আয়ের মানুষ আছেন তাদের হাতের নাগালের মধ্যে এসেছে কিনা? রওশন, আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে বড় যে মাছের বাজার, মাগুরা পুরাতন বাজার, বড় বাজারে। এখানে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মাছ বেচা কেনা হচ্ছে এবং ইলিশ মাছ সহ যে দেশি মাছগুলো কিন্তু পর্যাপ্ত মাছ কিন্তু এখানে কিন্তু আজকে কিন্তু আসছে। তো আমরা প্রথমেই যেটা দেখতে পেরেছি যে গত কয়েক সপ্তাহ তুলনায় কিন্তু মাছের দাম কিন্তু 100 থেকে 150 টাকা কিন্তু কেজি প্রতি দাম কিন্তু কম দামে বিক্রি হচ্ছে। তো এই কম দামে বিক্রি হওয়ার কারণে যারা সাধারণ তারা কিন্তু ইলিশ মাছ কিন্তু তারা কিন্তু তারা কিছু স্বস্তি ফিরেছে। যদি মাছের দরের কথা বলি তাহলে যে ছোট ইলিশ 550 থেকে 650 কিন্তু বিক্রি হচ্ছে এবং মাঝারি সাইজের যে ইলিশটা, এই ইলিশ কিন্তু 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে এবং যে বড় যে ইলিশ, এই ইলিশগুলো কিন্তু 1800 থেকে 2000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ইলিশ মাছের দাম কমার পাশাপাশি কিন্তু পর্যাপ্ত দেশি মাছ এখানে বাজারে আসায় কিন্তু দেশি মাছের দামও কিন্তু বেশ কমতে শুরু করেছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে খালে বিলে এবার পর্যাপ্ত পানি থাকায় মাছের সরবরাহ বেশ বেশি রয়েছে এবং জেলেদের জালে কিন্তু প্রচুর মাছ ধরা পড়ছে। আর এই মাছ বাজারে আসছে, যার কারণে কিন্তু মাছের দাম কিন্তু কমতে শুরু করেছে। আমরা সকাল থেকেই আমরা যে বাজারে আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে এইভাবেই যদি মাছের দাম বেশ কিছু কমতি রয়েছে, আরো ব্যবসায়ীরা যেটা জানিয়েছে আগামীতে মাছের দাম আরো কমার সম্ভাবনা বেশি রয়েছে। তো এই ছিল মাগুরা বড় বাজার মাছের যে বাজার থেকে সর্বশেষ। রওশন, ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাতে তৈরি লাল চিনি তৈরি জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি আখ চাষিরা। তবে প্রায় 20 বছর ধরে আখ শোধনাগারটি বন্ধ থাকার পাশাপাশি উন্নত জাত এবং প্রণোদনা না পাওয়ায় আখ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এমন অবস্থায় আখের চাষাবাদ বৃদ্ধি থেকে শুরু করে লাল চিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদনে ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। নুয়ে পড়া এমন সবুজ বৃক্ষরাজি ছাপিয়ে গন্তব্য এখন শহর ছাড়িয়ে গ্রামীণ মেঠোপথে। শিশুদের এমন দস্যুপনার দুরন্ত শৈশব দেখে স্মৃতিকাতর হবে যে কেউ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লালমাটি অধ্যুষিত গ্রামের প্রতিটা বাড়ির সামনে কিংবা ফসলের মাঠ, সব জায়গায় চোখে পড়ে এমন বিস্তর আখক্ষেত। টাঙ্গাইলের মধুপুর পীরগাছার বর্মন পাড়ার মেয়ে কনারানী বর্মন। 15 বছর আগে বিয়ে হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামের কৃষক কমলেশ চন্দ্র বর্মনের সাথে। এরপর থেকেই স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছেন আখ চাষ, আবার তৈরি করেন লাল চিনি, যাতে বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। সামনে যে পূজা আইতেছে, লাল চিনি দেয়া না ডোবা নাই, আপনার অনেক কিছু করা যায়। মিষ্টি না রান্না হয়, বুকের জন্য লাগে, দরকার চিনি লাগে, লাল চিনি সবসময় লাগে। এমনি ওই যে পিঠা পায়েস বানানো হয়। ভালো জাত সরকার আমাদের প্রণোদনা হিসাবে দিত, ভালো জাত দিত, আর্থিকভাবে সাহায্য করতো, আমরা হয়তো বা আরো উৎসাহিত হইতাম, আখ চাষে লাভবান হইতাম। ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লাল চিনির ঐতিহ্য প্রায় 250 বছরের পুরনো। সম্প্রতি যা পেয়েছে জিআই স্বীকৃতি। উপজেলার বিদ্যানন্দ বাদেও পার্শ্ববর্তী কালাদহ, এনায়েতপুর, পলাশতলী, বাক্তাসহ অন্তত 20টি গ্রামের প্রায় 3000 কৃষক
আখ চাষ ও লালচিনি তৈরির সঙ্গে সরাসরি যুক্ত। মেলা দিন আগে পূর্বপুরুষে মনে হয় যে আপাতত 200-250 বছর আগের থেকে আবাদ হইতেছে, লাল চিনিটা আবাদ হইতেছে, চলতেছে, কিন্তু আমাদের এই খরচটা কিন্তু ব্যয়বহুল। সব সময় কৃষককে পরামর্শ দিয়ে থাকি, তাহলে এইভাবে আমরা যে বীজ শোধন, জাত শোধন করে লাগানো, তারপর যখন আস্তে আস্তে বড় হয় তখন আমরা বলি যে আখের ছিদ্রকারী পোকার জন্য ওষুধ প্রয়োগ করার জন্য। লালচিনি তৈরিতে চুলায় লোহার বড় কড়াইয়ে পরিমাণ মতো আখের রস দিয়ে জাল করেন প্রায় 1 ঘন্টা। এরপর ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধুলার আকার ধারণ করার আগ পর্যন্ত চলে বিরামহীন নাড়াচাড়া। একই উপজেলার বাদিহাটি গ্রামের লোকমান হোসেন পড়াশোনা শেষ করে নিজে স্বাবলম্বী হতে হয়েছেন উদ্যোক্তা। সারা দেশে লালচিনির জেলা হিসেবে ময়মনসিংহকে তুলে ধরার জন্য অনেকদিন ধরেই লোককুটির নামে ফেসবুকে অনলাইন ব্যবসা করে যাচ্ছেন তিনি। এই পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত তিনিও। তাই চাষাবাদ বৃদ্ধি থেকে শুরু করে লালচিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি তার। মেনটেন করে স্বাস্থ্যকর যে এটা আমরা যদি মেনটেন করতে পারি তাহলেই কিন্তু এই লালচিনিটা জিআই পণ্য হিসেবে যে লাভ করেছে এবং এটা কিন্তু সুনামটা কিন্তু থাকবে। এদিকে প্রায় 20 বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ইক্ষু গবেষণাগারের অধীনে পরিচালিত ফুলবাড়িয়ার আখের চারা শোধনাগারটি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অস্তিত্ব এখন বিলীনের পথে। দিন দিন দখল হচ্ছে সরকারি এই স্থাপনাটি। বাস্তবে এই ধরনের লাল চিনি আমি দেখি নাই কোনোদিন। হাতে গুন্না দিয়ে যেভাবে চিনিটা তৈরি করে, বর্তমানে বাজার মূল্য 4000 থেকে 4500, আর যেটা আমরা করিয়া বানাই 6000 থেকে 7000 টাকা এটা মন। উপজেলা কৃষি বিভাগ বলছে জিআই স্বীকৃতির ফলে স্থানীয় কৃষক ও উৎপাদকরা আরও উৎসাহী হবেন। এই চিনি অর্গানিক পণ্য হিসেবে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে চাষিরা সরাসরি লাভবান হবে বলছেন কর্মকর্তারা। আমরা চাচ্ছি যে কৃষকদেরকে কিভাবে সংঘবদ্ধ করে তাদেরকে সমিতির আকারে এনে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া যায় সেই পদ্ধতিতে আমরা এগোচ্ছি। সামনে অবশ্যই সফল হব এবং যদি বিএসটিআই অনুমোদন পেয়ে যায় তাহলে এই সমিতির মাধ্যমেই কিন্তু তারা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় দেশের বাইরে সর্বত্র এটা সরবরাহ করা সম্ভব হবে। 2025 সালে উপজেলার 650 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে প্রায় 8000 টন চিনি, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। কক্সবাজারে সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তায় দীর্ঘদিন ধরেই কাজ করছে লাইফগার্ড সদস্যরা। তবে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় বন্ধই হয়ে যেতে বসেছিল এই কার্যক্রম। বিকল্প অর্থায়নের উদ্যোগ নিলেও সংশ্লিষ্টদের দাবি স্থায়ী সমাধান। মন্তস বিতজ্ঞের প্রতিবেদন। কক্সবাজার সৈকতে ডুবে যাওয়া পর্যটকদের বড় ভরসা লাইফগার্ড সদস্যরা। তবে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়ে এ কার্যক্রম। এবার লাইফগার্ড সার্ভিস চালু রাখতে বিকল্প অর্থায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এনজিও ও নতুন দাতা সংস্থার সহায়তার পাশাপাশি স্থানীয় হোটেল মালিকদেরও এগিয়ে আসতে বলা হয়েছে। একটা রুলস করে দিতে হবে, একটা আদেশ করে দিতে হবে। ওই রুলস এবং আদেশ এবং ফি-এর মতো করে দিতে হবে। এটা জেলা প্রশাসন মহোদয় বিচ ম্যানেজমেন্ট কমিটির আলোচনায় অথবা আইন শৃঙ্খলা আলোচনায় এই প্রবলেমটা সলভ করে নেবেন। কীভাবে করবেন খুব জরুরি ভিত্তিতে ওই মিটিংয়ে আমিও থাকবো এবং এটা যেন শক্তভাবে যেন এটা হয়, নিশ্চিত হয়, এটা আমরা উদ্যোগ নেব। এদিকে পর্যটন মন্ত্রণালয় থেকে হোটেলগুলোকে 2টি পৃথক চিঠি দেওয়া হয়েছে। প্রথমটিতে লাইফগার্ড সার্ভিস চালু রেখে বেতন ভাতা প্রদানের নির্দেশনা, আরেকটিতে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে হোটেল মালিকরা বলছেন এ অর্থায়ন কিভাবে করা হবে তা জেলা প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থ চিন্তা করে এটা আমাদের একটা সুব্যবস্থা অবশ্যই করা উচিত এবং এটা অচিরেই মনে হয় করতে হবে। কারণ তারা তো ট্যুরিস্ট, তাদের দিয়ে তো আমাদের এই ইন্ডাস্ট্রি, এই হসপিটালিটি, হোটেল ব্যবসা। আমরা এই মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সবাইকে অভিহিত করে লাইফ জ্যাকেট নিশ্চিত করা, সতর্কবাণী টাঙিয়ে রাখা ইত্যাদি সিদ্ধান্ত নেব এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করব।
কিন্তু স্থায়ী সমাধান ছাড়া এই গুরুত্বপূর্ণ সেবা বারবার অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। একটি মেকানিজমের আসলে দরকার, যেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে এই ফান্ডিংটি আসবে। এটি হয়তো হোটেল মোটেল ওনার্স থেকে জেলা প্রশাসন কক্সবাজারে আসবে এবং কক্সবাজার থেকে হয়তো জেলা প্রশাসন কক্সবাজারের মাধ্যমে হয়তো সরাসরিভাবে লাইফগার্ডদের বেতন ভাতাটি উঠবে। দেশের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে প্রাণহানির ঝুঁকি কমাতে লাইফগার্ড সার্ভিস টেকসইভাবে চালু রাখা এখন সময়ের দাবি। এখন কক্সবাজার। পটুয়াখালীসহ উপকূলে হারিয়ে যেতে বসেছে খালবিল এবং জলাশয়ে ফুটে থাকা শাপলার মুগ্ধতা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাশয় ভরাট আর কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারেই এখন অস্তিত্ব সংকটে পড়েছে জাতীয় এই ফুলটি। বিশেষজ্ঞরা বলছেন, শাপলাকে উদাহরণ হিসেবে নিয়ে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পটুয়াখালী থেকে জসিম পারভেজের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। বর্ষা মৌসুমে দেশের আনাচে কানাচে পুকুর, ডোবা, খাল, বিল আর জলাশয়ে ফুটে থাকত রং বেরঙের শাপলা, যা গ্রাম বাংলাকে অপরূপ সৌন্দর্যে ভরে রাখত। তবে 10-15 বছরের ব্যবধানে উপকূলীয় অঞ্চলের জলাশয়ে আশঙ্কাজনক হারে কমেছে শাপলা। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, জলাশয় দখল হওয়ায় হারিয়ে যেতে বসেছে অর্থকরী ওষুধি গুণাবলী সম্পন্ন জলজ উদ্ভিদটি। খালে আমরা অনেক শাপলা উঠেছি, যে সমস্ত জায়গায় এই শাপলাগুলো হইতো, এই সমস্ত জায়গাগুলোই সরকার লিজ দেওয়ার কারণে শাপলাগুলো আমাদের দেশ থেকে উঠতে যাওয়ারই পালা। শাপলার বীজ তো সব নষ্ট হয়ে যায়, কীটনাশক ওষুধ দেওয়া হয়। শাপলা ফুল, শাপলা শালুকের নিচেই কিন্তু এই বীজটা হয়, যেটাকে চিয়া বীজ বলা হয়। তো আমাদের দেশ থেকে এটা হারাই যেতেছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত খরায় জলাশয় শুকিয়ে যাওয়ায় ও লবণাক্ততার কারণে হুমকির মুখে শাপলার জীবনচক্র। এছাড়াও কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে জাতীয় ফুল শাপলা। বেড়িবাঁধ ভাঙার ফলে এখানে লবণ পানি হচ্ছে আমাদের ভিতরে, এলাকার ভিতরে প্রবেশ করতেছে, যার কারণে এগুলো তো মিষ্টি পানির ফসল বা মিষ্টি পানির একটা এই উদ্ভিদের কারণে এর যে এই লবণ মানে হচ্ছে লবণাক্ততা সহ্য করার ক্ষমতা খুবই কম, যার কারণ হচ্ছে কি এই দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাণিজ্যিক কৃষি আসার পরে আমাদের কৃষকরা যে রেকমেন্ডেড সারের ডোজ আছে সেটাকে বাদ দিয়ে অতিরিক্ত মাত্রায় সার এবং কীটনাশক প্রয়োগ করে থাকে, যেটির কারণে এই সকল শাপলা সহ অন্যান্য বাস্তু সংস্থার যে প্রাকৃতিক সৌন্দর্য সেগুলো কিন্তু হারায় যাচ্ছে। শাপলার লতাপাতা মাটির গুণাগুণ ধরে রাখার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু দিন দিন শাপলা হারিয়ে যাওয়ার প্রভাব পড়েছে মাছের বংশ বিস্তারে। তবে মৎস্য বিভাগের দাবি, শাপলার অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। আমাদের এই অঞ্চলে যদি আমরা পেস্টিসাইডের ব্যবহার কমাইতে পারি এবং এই জলাশয়গুলোকে রক্ষা করতে পারি এবং শাপলার যে জীববৈচিত্র্য এটাকে রক্ষা করতে পারি, এটা আমাদের সামগ্রিক মুক্ত অভ্যন্তরীণ জলাশয়ের যে বদ্ধ জলাশয়ের একটা জীববৈচিত্র্যের একটা উন্নয়ন হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন জীবিকার তাগিদে অনেকটাই নীরবে হারিয়ে যাচ্ছে শাপলাসহ উপকারী অনেক জলজ উদ্ভিদ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন বাসিন্দাদের। এখন পটুয়াখালী। এবার আন্তর্জাতিক খবর। নেপালের কাঠমান্ডুতে শুক্রবারও জরুরি অবস্থা বহাল রাখার ঘোষণা দিয়েছে সেনাবাহিনী। কারফিউর মধ্যে দোকানপাট এবং বাজার খোলা রাখার সুযোগ দেওয়া হলেও বন্ধ রাখা হয়েছে গণপরিবহন। কাঠমান্ডুতে ধীরে ধীরে ব্যাংক পরিষেবা সচলের পরিকল্পনা করছে সেনাবাহিনী। চালু করা হবে সুপ্রিম কোর্টের দাপ্তরিক কার্যক্রম। তবে অন্তর্বর্তী সরকার প্রধান কে হতে যাচ্ছেন এ নিয়েই বিভাজন সৃষ্টি হয়েছে আন্দোলনকারী জেনজি শিক্ষার্থীদের মধ্যে। শুরুতে রাজি হলেও এখন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষোভকারীদের অনেকেই। তার পরিবর্তে দেশটির বিদ্যুৎ বিভাগের প্রধান পুলমান ঘিসিংয়ের নাম প্রস্তাব করা হচ্ছে। তবে বর্তমান সংসদ ভেঙে দেওয়ার দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। এদিকে চলমান এই বিক্ষোভে নেপালে এখন পর্যন্ত 34 জনের প্রাণহানির খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ। আহতের সংখ্যা 1300 ছাড়িয়েছে। এছাড়া পরিস্থিতির সুযোগ নিয়ে দেশটির বিভিন্ন কারাগার থেকে পালিয়েছেন প্রায় 13,000 বন্দী।
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ৫ বিচারপতির মধ্যে ৪ জনই এই রায়ে একমত পোষণ করেন। ২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ মোট ৫টি অভিযোগে বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন ৪ বিচারপতি। বলসোনারো ছাড়াও সাবেক মন্ত্রী এবং সামরিক বাহিনীর প্রধান সহ মোট ৭ জনকে এ মামলায় দোষী সাব্যস্ত করা হয়। তবে এই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন বলসোনারোর ছেলে এবং সিনেটর ফ্লাভিও বলসোনারো। তার অভিযোগ, আদালত যে এই রায় দিতে যাচ্ছেন তা আগে থেকেই সবাই জানত। ইসরায়েলি বাহিনীর নতুন অভিযান শুরুর আগেই গাজা শহর পরিণত হয়েছে এক ভয়ের নগরীতে। হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, কেউ রিকশায়, কেউ আবার গাধার গাড়িতে, কেউ আবার হেঁটেই পার হচ্ছেন। দুর্ভিক্ষ, বিমান হামলা আর বাস্তুচ্যুতির এই ভয়াবহ সংকটে কি অপেক্ষা করছে গাজার শিশুদের জন্য? বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম তন্নি। গাজা শহরের উপকূলীয় সড়কে দীর্ঘ সারিতে চলছে গাড়ি, রিকশা আর গাধার গাড়ি, যেন মানুষের স্রোত বইছে। ইসরায়েলি বাহিনীর নতুন সামরিক অভিযানের আশঙ্কায় গাজা শহর ছেড়ে যাচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি। তারা ছুটছেন মাওয়াসির দিকে, যাকে ইসরায়েল মানবিক এলাকা দাবি করে আসছে। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। সেখানের তাঁবুগুলোতে যথেষ্ট জায়গা নেই, নেই সুপেয় পানি, খাবার, এমনকি চিকিৎসাও। যুদ্ধ শুরুর পর থেকে বহুবার স্থানান্তরিত হয়েছেন গাজাবাসীরা। পুরো অঞ্চল এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত। খাদ্যাভাব ও অপুষ্টি ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েল বলছে তারা আরও তাঁবু, খাবার ও ওষুধ সরবরাহের চেষ্টা করছে, কিন্তু বাস্তবতা হলো মানবিক অঞ্চল বললেও সেখানে শুধু বোমাই পড়েছে বহুবার। নিরবিচ্ছিন্ন হামলা চালানোর পাশাপাশি আইডিএফ বলছে হামাস তাদের হাতে থাকা শেষ জিম্মিকে মুক্তি না দিলে গাজায় কঠোর অভিযান চালানো হবে। তবে ইসরায়েলের এমন হুমকিকে তোয়াক্কা করছেন না অনেকেই, বরং শহীদী মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তারা। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে শহরের 2টি প্রধান হাসপাতাল খালি করা হবে না। চিকিৎসকেরা রোগীদের ফেলে কোথাও যাবেন না। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত 64,500, আহত হয়েছেন 1.5 লাখের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বহু মানুষ, আর যারা এখনো বেঁচে আছেন তাদের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব। এখন বাজার শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ম্যানুয়ালি ব্যালট গণনায় জাকসু নির্বাচনের ফল ঘোষণায় দেরি। 8টি হলের গণনা শেষ, বাকি 13টি। বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ কমার আশা। জলাশয় ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহার সহ নানা কারণে অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা। জরুরি উদ্যোগ নেওয়ার তাগিদ। এবং এশিয়া কাপে শুভ সূচনা টাইগারদের। বড় ব্যবধানে হারালো হংকংকে ক্যারিয়ারের 15তম অর্ধশতক লিটন দাসের। এই ছিল এখন বাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। যারা ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।